ক্রিকেট বিশ্বে বাংলাদেশ দল এক অদ্ভুত সমীকরণের নাম। যে দলটা টেস্ট খেলতে নামলে 5 দিন টিকতে লড়াই করে, সেই দলটা টি-টোয়েন্টি নামলে পাওয়ার হিটিং এর অভাবে মুখ থুবড়ে পড়ে। সেই দলটাই যখন ওয়ানডেতে বা 50 ওভারের ম্যাচে নামে, তখন কিন্তু তারা হয়ে ওঠে জায়ান্ট কিলার। এবং ঘরের মাঠে হোক বা বিদেশের মাঠে হোক, অধিকাংশ সময় কিন্তু ঘরের মাঠে তারা ওয়ানডেতে বড় বড় দলগুলিকে হারিয়ে দিতে পারে। এবং আইসিসির ওয়ানডে সুপার লিগে কিন্তু তারা শীর্ষ দলগুলির কাঁধে কাঁধ মিলিয়ে টেবিলের টপে পৌঁছতে পারে। এই হলো বাংলাদেশ দল। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে টেস্ট এবং টি-টোয়েন্টিতে যাচ্ছে তাই পারফরমেন্স করা বাংলাদেশ দল কেন ওডিআই ক্রিকেটে এত দুর্ভেদ্য, এত শক্তিশালী? তাদের ঘরের মাটিতে এত কেন শক্তিশালী? তারা তারা বড় বড় দলকে কিন্তু সহজে তাদের মাঠে হারিয়ে দিতে পারে। এটা ভারত হোক, সাউথ আফ্রিকা হোক, অস্ট্রেলিয়া হোক বা অন্য কোনো বিদেশি দল হোক, তারা কিন্তু ঘরের মাঠে কোনো দলকেই ছাড়ে না। হোয়াইট ওয়াশ তাদের একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে রিসেন্টলি যে অস্ট্রেলিয়া বাংলাদেশের মধ্যে টোর করছে, সেখানে কিন্তু অস্ট্রেলিয়াকে 2-1 হারিয়েছে। এবং বিশ্বাস করবেন যে লাস্ট অস্ট্রেলিয়াকে 2005 সালে হারিয়েছিল সে বাংলাদেশ ওডিআই ক্রিকেটে। অনেক বছর পরে কিন্তু আবার সেই 21 বছর পরে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে ওডিআই ক্রিকেটে। এবং তাই নয়, সিরিজ পর্যন্ত জিতে নিয়েছে বাংলাদেশের মাটিতে। এই হলো বাংলাদেশ ক্রিকেট। যে ক্রিকেটের 3 ফরম্যাট, ব্যাট বলের খেলা সবগুলিতেই কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু তারা সবচেয়ে সেরা যে ফরম্যাটটা, সেটা হলো ওডিআই ক্রিকেট। যেখানে আমরা দেখলাম 2015 সালের ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের মতো একটা টিমকে হারালো, 2007 সালে ভারতকে হারালো। তাছাড়া 2000 পরবর্তী সময় ওয়ার্ল্ড কাপের মধ্যে কিন্তু বড় বড় দলগুলিকেও তারা হারিয়েছে। তাহলে কেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে এত শক্তিশালী, তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো, এই সঙ্গে থাকুন। এর প্রথম কারণটা লুকিয়েছে বাংলাদেশের অভিজ্ঞতায়। কেননা বাংলাদেশ প্রথম ওডিআই ক্রিকেট খেলা শুরু করেছে 1986 সালে। এবং দীর্ঘ 40 বছর ধরে এই ক্রিকেটটা টুর্নামেন্টটা কিন্তু খেলছে, অর্থাৎ 50 ওভারের ম্যাচটা। আর যার ফলে তাদের অভিজ্ঞতা কিন্তু সেখানে কাজ করছে। তাছাড়া 1999 সালে পাকিস্তানকে ওয়ার্ল্ড কাপে হারানোর পর কিন্তু তারা মর্যাদা পেয়েছে বড় দলের। তাছাড়া তাদের যে ঘরোয়া প্রিমিয়ার লিগ, যে ঢাকা প্রিমিয়ার লিগ, সেই প্রিমিয়ার লিগের গুরুত্ব কিন্তু অপরিসীম। কেননা সেই ঢাকা প্রিমিয়ার লিগটা কিন্তু 50 ওভারের একটা ফরম্যাটের খেলা, যেখানে তাদের অধিকাংশ প্লেয়ারে কিন্তু সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করে এবং সেখান থেকে কিন্তু তারা অভিজ্ঞতা অর্জন করে। এবং কোন কন্ডিশনে কিরকম খেলতে হয়, সেটা কিন্তু তারা এই ঢাকা প্রিমিয়ার লিগ থেকে অনেকটাই শিখে নেয়। যে কারণে তাদের নিজের ঘরের মাঠে কিন্তু একটা দুর্ধর্ষ, একটা দুর্ভেদ্য একটা দল তৈরি করে নেয়। যে কারণে ভারত, পাকিস্তান হোক বা অস্ট্রেলিয়া হোক বা ইংল্যান্ড হোক বা সাউথ আফ্রিকা হোক, কোনো দলই কিন্তু তাদের ঘরের মাঠে তাদেরকে আটকাতে পারে না। এবং তাদের যে উইকেটের ধরন, এটাও কিন্তু তাদের ফ্রেন্ডলি হয়ে ওঠে। যে কারণে বিদেশিরা সেখানে এসে কিন্তু তাদের সেই উইকেটে রীতিমতো খেলতে পারে না। আর তারই একটা বড় কারণ হলো তাদের এই জয়ের বা সাকসেসের একটা মন্ত্র, যেটা হলো এই তাদের ঘরোয়া ডিভিশনের যে প্রিমিয়ার লিগটা, এটা একটা বড় একটা কারণ এখানে মনে করা হচ্ছে। বাংলাদেশের ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটে এত সাকসেস হওয়ার পেছনে তাছাড়া বড় প্লেয়ারগুলির নাম আছে। বিশেষ করে সাকিবুল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজার মতো প্লেয়াররা কিন্তু সেখানে তাদের নাম এসেছে। যদিও বর্তমানে তার অধিকাংশ প্লেয়ারই বর্তমানে তারা খেলছে না, তারপরেও যে পরবর্তী সময়ের যে ক্রিকেটার আছে, লিটন কুমার দাস বা সৌম্য সরকার বা সাইফ হাসান মতো ইয়াং তারকারা, মেহেদী হাসান, তার প্রত্যেকেই কিন্তু দুর্দর্শ এবং ওডিআই ক্রিকেটের খুব দারুণ এক্সপিরিয়েন্স তাদের। যে কারণে কিন্তু তারা ওডিআই ফরম্যাটটা খেলতে বেশি পছন্দ করে এবং ওডিআই তারা তাদের নিজের সেরা খেলাটা পর্যন্ত তারা দিতে পারে। কিন্তু সেটাই যখন আমরা টেস্ট ক্রিকেটে দেখি, টেস্ট ক্রিকেটে কিন্তু সেরকম লেভেলে তারা পারফরমেন্স করতে পারে না। দীর্ঘ 5 দিনের টিকে থাকার লড়াইয়ের পাশাপাশি যে টি-টোয়েন্টিতে যে হার্ড হিটিং বা পাওয়ার হিটিং, সেটা কিন্তু বাংলাদেশের দলের ভিতরে আমরা খুব কমই লক্ষ্য করি। কেননা যে জায়গার মধ্যে স্লগ ওভারে খেলার মধ্যে, যেখানে লাস্ট 5 ওভারে বা লাস্ট 3 ওভারে যেখানে গিয়ার আপ করার কথা, সেখানে পাওয়ার হিটিং এর অভাবে কিন্তু বাংলাদেশ টিম সেই পর্যায়ে কিন্তু রান করতে পারে না টি-টোয়েন্টিতে। এবং টেস্টে স্বাভাবিক ধৈর্যের খেলা, টেকনিকের খেলা, সেখানে বাংলাদেশ অনেকটা পিছিয়ে আছে। কিন্তু ওডিআই ফরম্যাটে তারা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা মেজাজে খেলে। তাছাড়া টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল বরাবরই যে নিজের ঘরোয়া কাঠামো, সেটা কিন্তু তেমন একটা শক্ত নয়, যেটা আমরা বিসিসি এর ভারতের মধ্যে দেখি বা টিম ইন্ডিয়ার মধ্যে বা বিসিসি যে ডোমেস্টিক লেভেলের যে টুর্নামেন্ট, সেখানে রঞ্জি ট্রফি, ইরান ট্রফি, প্রত্যেকটা টুর্নামেন্টই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাট বাংলাদেশের ভিতরে এরকম কোনো আমরা লিগ বা টুর্নামেন্ট, বড় ধরনের টুর্নামেন্ট দেখতে পাই না, স্পেশালি টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে। যে কারণে কিন্তু বাংলাদেশ সেখানে টেস্ট ক্রিকেট একটু পিছিয়ে পড়েছে। যদিও নো ডাউট বাংলাদেশের কাছে টেস্ট ক্রিকেটের যে টেস্ট বলার, স্পিন বলার বা ফাস্ট বলার হোক, সেটা কিন্তু দুর্দর্শ, খুব ভালো ভালো বলার বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। এখানে মুস্তাফিজুর রহমান, শরীফুল
ইসলাম, তাছাড়া স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজ, তাছাড়া নাহিদ রানা এজ ইয়াং ফাস্ট বোলার, যে বাংলাদেশের তরুণ তুর্কি বলা যেতে পারে, যে অস্ট্রেলিয়া সিরিজ হোক বা পাকিস্তানে গিয়ে হোক বা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে ম্যাচ হয়েছে সেখানে কিন্তু নাহিদ রানা খুব দারুণ বোলিং করেছে। তাছাড়া তো ওভারঅল বাংলাদেশের ফিল্ডিং ডিপার্টমেন্ট বা ব্যাটিং ডিপার্টমেন্ট বা বোলিং ডিপার্টমেন্ট স্পেশালি খুব ইমপ্রুভ করেছে, যে কারণে কিন্তু বাংলাদেশ ওডিআই ক্রিকেটে খুব বেশি ইম্প্যাক্টফুল কম্পেয়ার টু টেস্ট। কারণ টেস্ট একটা লং ফরম্যাটের খেলা এবং টেস্টের যে দুর্বলতাগুলি আছে সেগুলি থেকে ওভারকাম যদি করতে পারে তাহলে কিন্তু টেস্টেও বাংলাদেশ সাকসেস পাবে। কিন্তু টেস্টের সাকসেস পেতে গেলে তাদের ঘরোয়া ডিভিশনাল লিগ যেটা আছে ওটাকে কিন্তু তারা যে কাঠামোটা এটাকে খুব শক্ত যদি না করে তাহলে কিন্তু টেস্ট ক্রিকেটে বাংলাদেশ অবশ্যই পিছিয়ে পড়বে। যদিও তারা বছরে 5-7টা ম্যাচ খেলে বা ম্যাক্সিমাম 10টা ম্যাচ, কিন্তু তারপরেও তারা সেই লেভেলে ম্যাচ জিততে পারে না, কারণ তাদের সেই স্কিল এবং টেম্পারমেন্ট সেটা তারা এখন তৈরি করতে পারে না। বা বিদেশের মাটিতে গিয়ে তারা পাকিস্তানকে হারালো, কিন্তু আমেরিকা বা ইংল্যান্ড সেখানে গিয়ে তারা সেরকম প্রতিনিয়ত খেলার সুযোগ পায় না, যে কারণে কিন্তু তারা টেস্ট ক্রিকেটে অনেক পিছিয়ে আছে। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ওডিআই ক্রিকেটে সাকসেস করার একটা বড় মন্ত্র হলো তাদের ঘরোয়া কন্ডিশনের যে পিচ, স্পেশালি মিরপুর বাংলাদেশের একটা দুর্ভেদ্য একটা দেওয়াল যে বলা যেতে পারে। বিদেশি ক্রিকেটাররা সেই মাঠের মধ্যে ভাই সহজে বাংলাদেশকে হারাতে পারে না। এখানে বাংলাদেশের পিচ লো এবং স্লো টাইপের একটা উইকেট, কারণ সেখানে না বল বেশি বাউন্স হয় বা না বল বেশি মুভমেন্ট করে, সেখানে জাস্ট স্পিন এবং করে এবং বলটা নিচু থেকে যায় অর্থাৎ লো থেকে যায়, যে কারণে ব্যাটসম্যানরা কিন্তু যেখানে অস্ট্রেলিয়া ব্যাটসম্যান যেখানে পেস এবং বাউন্স পছন্দ করে সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা সেই টার্নিং এবং লো হাঁটু নিচে বল থাকে বলগুলো কিন্তু খেলতে তাদের সহজেই হয় না, কেননা সেখানে স্ট্রাগল করবেই। যে কারণে আমরা দেখতে পেলাম ওডিআই সিরিজে কিন্তু অস্ট্রেলিয়া বাংলাদেশের এগেনস্টে হেরে গেছে, ইন্ডিয়া পর্যন্ত বাংলাদেশের এগেনস্টে হেরে গেছে, পাকিস্তানে হেরে গেছে, সাউথ আফ্রিকা হেরে গেছে। তো ওভারঅল বাংলাদেশ তাদের নিজের ঘরোয়া কন্ডিশনকে এত দারুণভাবে এক্সপ্লয়েট করতে পারে যেটা বিদেশের কোনো টিম করতে পারে না। আর তারই কিন্তু সবচেয়ে বড় মন্ত্র এই বাংলাদেশ ওডিআই ক্রিকেট এত সফল হওয়ার। তাছাড়া তারা শুধু নিজের দেশের মাটিতেও না, বিদেশের মাটিতেও কিন্তু বাংলাদেশ বরাবরই বড় বড় টিমগুলিকে চ্যালেঞ্জ দিয়ে আসে। কেননা তারা যে ওডিআই ক্রিকেটের যে মেন্টালিটিটা স্পেশালি আমি বলবো, সেই মেন্টালিটিটা কিন্তু কম্পেয়ার টু বাদ বাকি যে দুইটা ফরম্যাট আছে সেখান থেকে সম্পূর্ণ আলাদা। ওডিআই ফরম্যাটে সম্পূর্ণ তারা একটা নতুন একটা টিম মনোবল তৈরি হয় এবং তারা সেই লেভেলের সেরা ক্রিকেটটা কিন্তু তারা ওডিআই ক্রিকেটে খেলতে পারে, যেটা টেস্ট ক্রিকেট এবং টি20 ক্রিকেটে বাংলাদেশ খেলতে পারে না। ওভারঅল ডিসকাশনে যদি আমরা বলি যে ওডিআই ক্রিকেটটা বাংলাদেশের খুব একটা কমফোর্টেবল জোন, সেই ফরম্যাটটা তারা খেলতে পছন্দ করে এবং ঘরোয়া ডিভিশনের মধ্যে তারা সেই ফরম্যাটটা বেশি খেলে, সেখান থেকে তরুণ প্লেয়াররা ইমার্জিং হয়ে আসছে এবং সেই বেসটাই কিন্তু বাংলাদেশের ওডিআই ক্রিকেটের মেইন সাকসেস হওয়ার আসল মন্ত্র। কেননা বাংলাদেশের এই ঘরোয়া ডিভিশনটা যদি ভালো করে আরো একটু ডেভেলপ করে যায় তাহলে কিন্তু বাংলাদেশ ডেফিনেটলি ওডিআই র্যাঙ্কিংও কিন্তু আরো উন্নতি করবে। তাছাড়া এর পাশাপাশি যদি টেস্ট ক্রিকেটের যে ফরম্যাট আছে অর্থাৎ তাদের যে ঘরোয়া ডিভিশনের যে টেস্ট ক্রিকেট খেলার যে ধরনটা আছে ডিভিশনটা, এটাকে যদি আর একটু ডেভেলপ করতে পারে তাহলে কিন্তু নো ডাউট টেস্ট ক্রিকেটে তারা ব্যাটার করবে। আর 2 নম্বর টি20 ক্রিকেট, যেখানে বাংলাদেশ এখন অনেক পিছিয়ে আছে অন্যান্য টিমের তুলনায়, সেই জায়গার মধ্যে বাংলাদেশের যে পাওয়ার হিটিং বা সিচুয়েশন ওয়াইজ খেলা, যেখানে আজকে আমরা দেখলাম যে ভৈভব সূর্য এবং শিবাভিষেকের মতো প্লেয়াররা পাওয়ার হিটিং কিভাবে করতে হয়, সেখান থেকে যদি বাংলাদেশ কিছু শিখতে পারে তাহলে কিন্তু ডেফিনেটলি বাংলাদেশ টি20 ক্রিকেটও কিন্তু আর একটু বেটার করতে পারবে। কেন বাংলাদেশের দুর্বলতা যদি আমি দেখি টি20 ক্রিকেট স্পেশালি ব্যাটিং ডিপার্টমেন্ট, বোলিং ডিপার্টমেন্ট বাংলাদেশ অনেক ভালো আছে, হাই স্ট্যান্ডার্ড কোয়ালিটি টিমের মতোই আছে, কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্ট অর্থাৎ পাওয়ার হিটার বা বাংলাদেশের ব্যাটসম্যান লাইনশিপের মধ্যে সেটা যদি ঠিক করতে পারে তাহলে কিন্তু ডেফিনেটলি বাংলাদেশ 2028 ওয়ার্ল্ড কাপে কিন্তু কিছু একটা চ্যালেঞ্জ দিতে পারবে। আপনাদের কি মনে হয় বাংলাদেশ ওডিআই ক্রিকেট এত সাকসেস হওয়ার পাশাপাশি বাদ বাকি দুই ফরম্যাটে যে এত দুর্বল, তার পিছনে কারণগুলি কি কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর বাংলাদেশ ভবিষ্যতে টেস্ট ক্রিকেট এবং টি20 ক্রিকেটে উন্নতি করতে গেলে আর কি কি বিশেষ দরকার সেটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।